হে গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ সালাউদ্দিন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি একটি ল্যাপটপ রিভিউ নিয়ে। আপনার থাম্বনেল থেকে বুঝতেই পারতেছেন আজকে আমি কি রিভিউ করতে চলেছি। হ্যাঁ গাইজ, আজকে আমি এইচপি ব্র্যান্ডের 450G7 ল্যাপটপটি রিভিউ করব, যেটি 10 জেনারেশনের সদ্য আপনার লঞ্চ হয়েছে। এবং এই ল্যাপটপটির কি ভালো দিক এবং মন্দ দিক উভয় আমি তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা ইন্ট্রোতে ঘুরে আসি, চলেন শুরু করা যাক। ল্যাপটপটির ফার্স্ট আমরা আনবক্সিং করব। আমরা আনবক্সিং করার পরে আবার আপনাদের সামনে আমি ফেরত আসব। তাহলে আগে আনবক্সিংটা আপনারা দেখেন, আনবক্সিং দেখে আপনাদের সামনে আবার চলে আসলাম এবং এই ল্যাপটপটিতে কি কি দিয়েছে আপনারা সবই দেখতে পেলেন। এখন আমি এই ল্যাপটপটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আগে বলবো। আপনার এখানে এই এইচপি 450G7 ল্যাপটপটিতে আপনার যে ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা আসলে অনেক সুন্দর এবং পরিমার্জিত একটা ডিজাইন। এবং এই ল্যাপটপটির সারফেসটি অ্যালুমিনিয়ামের তৈরি এবং যেখানে আপনার কিবোর্ডটি বসানো হয়েছে তার চারিপাশে অ্যালুমিনিয়ামের তৈরি, পাশেও আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি। কিন্তু নিচের যে অংশটুকু আছে, যেখানে ব্যাটারি সেল এবং র্যাম ঢাকা আছে, আপনার সেটা প্লাস্টিকের তৈরি। এবং সে প্লাস্টিকের তৈরি হলেও এটা একটি মেটাল প্লাস্টিক, যেটা অনেক শক্ত এবং আপনার প্রিমিয়াম কোয়ালিটি। মানে এক কথায় এই প্লাস্টিকটা অন্য প্লাস্টিকের মতো না এবং এটা অনেকটাই মেটাল ফিল দেয়। যখন আপনি এই ল্যাপটপটি হাতে নেবেন আপনার কাছে অনেক প্রিমিয়াম ফিল দিবে, লাইক আপনার 1-1.5 লাখ টাকার যে আপনার ম্যাকবুক প্রো, অ্যাপল কোম্পানির যে ল্যাপটপগুলো সেরকম এরকম ফিল দিবে আপনার কাছে। এক কথায় আমার কাছে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন ল্যাপটপটি অসাধারণ লেগেছে। এখন আমি ডিসপ্লে সেকশনে চলে যাচ্ছি। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 15.6 ইঞ্চি ডিসপ্লে, যেটা রেজুলেশন 1366x768 এলইডি একটি ডিসপ্লে। এই ল্যাপটপটিতে 1080p ইন্টু 9020 মেগাপিক্সেল রেজুলেশন দেওয়া হয় না, যার কারণে আপনার ভিডিও কন্টেন্টটা মানে ওরকমভাবে ফিল দিবে না। তবে তুলনামূলক ভালোই আপনারা ভিডিও কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে। এখন আসি এই ল্যাপটপটির হার্ডওয়্যার সেকশনে। এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i5 10 জেনারেশনের প্রসেসর, যেটির মডেল নাম্বার 10210U। এখানে ইউ মিনস আপনার ল্যাপটপে যতগুলো ব্যবহার করা হয়েছে ইন্টেল প্রসেসর সবগুলাই আপনার ইউ সিরিজের। কারণ ইউ সিরিজের প্রসেসরগুলো আপনার ডেস্কটপ প্রসেসর থেকে একটু পাওয়ার কম টানে, যার কারণে সেখানে আপনার প্রসেসরের যে স্পিডটা সেই স্পিডটা সেরকমভাবে পায় না। এই প্রসেসরের বেস স্পিড 1.60 GHz, এটা সর্বোচ্চ বুস্ট করে 4.20 GHz পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এবং এর আপনার যেই পারফরমেন্সটা পাবেন আদার্স আপনার ইন্টেলের যতগুলো প্রসেসর আগে আপনার লঞ্চ হয়েছে সেখান থেকে সেই জায়গা থেকে এই প্রসেসরটি অনেক বেশি পারফরমেন্স দিবে। এই প্রসেসরটিতে 4টা কোর এবং 8টা থ্রেড ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরের আপনার 12 MB ক্যাশ ইউজ করা হয়েছে, যার কারণে আপনি এখান থেকে কোনো রকমের মানে ল্যাগ ইস্যু পাবেন না। তবে এই ল্যাপটপটিতে M.2 স্লট খালি থাকা সত্ত্বেও M.2 স্লট দেওয়া হয় নাই, যার কারণে ল্যাপটপটির পারফরমেন্স যেমন হওয়া উচিত তেমন পাবেন না। এই ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের গ্রাফিক্স কার্ড UHD। এই ল্যাপটপটিতে কোনো ডেডিকেট গ্রাফিক্স কার্ড নেই, যার কারণে আপনারা গেম প্লে করতে পারবেন না। হার্ড গেমগুলো খেলতে হলে আপনাকে এই ল্যাপটপে অনেক লো কনফিগার খেলতে হবে এবং অনেক সময় ল্যাগই হবে। আপনার চাইলেও সেরকম আপনারা যে স্মুথলি গেম প্লে করবেন সেরকম পারবেন না। এক কথায় আপনারা মোটামুটি গেম প্লে করতে পারবেন।
এই ল্যাপটপটির বাম সাইডে ব্যবহার করেছে একটি এসডি কার্ড, তারপরে আপনার এয়ার কুলিং সিস্টেমের জন্য একটি হিটসিন ব্যবহার করেছে, সেখান দিয়ে আপনার প্রসেসরের গরম বাতাস যাতে বের করতে পারে। পাশে ব্যবহার করা হয়েছে ইউএসবি টু জেনারেশন একটি পোর্ট, এবং এই ল্যাপটপটির ডান পাশে একটি পাওয়ার পোর্ট আছে, তারপরে আপনার একটি ল্যান্ড পোর্ট আছে, একটি এইচডিএমআই পোর্ট আছে, দুইটা ইউএসবি 3.1 জেনারেশনের পোর্ট আছে, এবং একটি ইউএসবি 2 আছে, এবং একটি ইউএসবি টাইপ সি পোর্ট আছে। এই ল্যাপটপটির কোনো পাশেই ভিজিএ পোর্ট দেওয়া হয় নাই, কারণ লেটেস্ট যতগুলো ল্যাপটপ ব্যবহার করা হবে সেখানে কোনো ভিজিএ পোর্ট থাকে না, বর্তমানে এইচডিএমআই পোর্টগুলো ব্যবহার করা হয়, যার কারণে আপনার ভিডিও রেজলিউশন যেন প্রজেক্টরে বা যেখানে আপনি এক্সট্রা মনিটর লাগান যেন কালার ডাইমেনশনগুলো অনেক ভালো এবং স্মুথ হয়। এই জন্য প্রত্যেকটা লেটেস্ট ল্যাপটপে এইচডিএমআই পোর্ট ইউজ করা হয়। এখানে এই ল্যাপটপটিতে কোনো ডিভিডি ড্রাইভ দেওয়া হয়নি, কারণ এখন প্রত্যেক লেটেস্ট ল্যাপটপে ডিভিডি ড্রাইভ তুলে দেওয়া হচ্ছে, যার কারণে এখন বর্তমান সময়ে পেন ড্রাইভ ইউজ বেশি হচ্ছে, এজন্য ডিভিডি ড্রাইভটা থাকতেছে না। এই ল্যাপটপটির কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে স্পেল কিবোর্ড। স্পেল কিবোর্ড মানে আপনারা যখন টাইপিং করবেন তখন আপনার কিবোর্ডের অনেক কিবোর্ড আছে যে কিবোর্ডগুলো টাইপিং করতে গেলে কিবোর্ড বসে যায় এবং কিবোর্ডটি সহজেই আপনার আপ ডাউন করে না, অনেক সময় কিবোর্ডে একদম বসে যায়, আবার সময় কিবোর্ডটি আপনার শর্ট হয়ে যায়, যার কারণে আমরা ল্যাপটপটির কিবোর্ড চেঞ্জ করতে হয়। কিন্তু এই ল্যাপটপটিতে যে কিবোর্ডটা ইউজ করা হয়েছে, স্পেল কিবোর্ড ইউজ করা হয়েছে, স্পেল কিবোর্ড সহজে নষ্ট হয় না, এবং আপনি যখন টাইপিং করবেন কিবোর্ড দিয়ে কোনো কাজ করবেন তখন সহজ কিবোর্ডটি নষ্ট হবে না। এবং এই ল্যাপটপটিতে যে মাউস প্যাডটা ব্যবহার করা হয়েছে সেই মাউস প্যাডটি অসাধারণ এবং এর রেসপন্সটা অনেক সুন্দর, অনেক ভালো। আপনার ল্যাপটপটিতে যে মাউস প্যাডটি ইউজ করা হয়েছে সেখানে আপনার জিসার সেন্সর ইউজ করা হয়েছে, চাইলে আপনার দুইটা আঙুল দিয়ে আপনারা স্ক্রল করতে পারবেন। এই ল্যাপটপটিতে আপনার 720 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং এই সময় আমি মনে করি যে 720 একদম ওল্ড একটি ভার্সন, যেটা 2017 সালে 18 সালে ল্যাপটপে থাকতো, এখনও আছে। আমি মনে করি এসপি প্রত্যেকটা ল্যাপটপে বা যে কোনো ব্র্যান্ডেরই হোক 720 রেজুলেশনে এই ক্যামেরাগুলো না ব্যবহার করা উচিত, কারণ এখন 1080p সময় চলতেছে, এখন যদি এইগুলো চলে ব্যাকডেটেড যদি ক্যামেরাগুলো দেওয়া হয় তাহলে আসলে মানানসই হয় না। কারণ অনেকেই আছে ওয়েব ক্যামেরাতে কথা বলে, অনেকেই আছে ওয়েব ক্যামেরাতে ভিডিও তৈরি করে, অনেকেই আছে ওয়েব ক্যামেরাতে বা পিকচার তোলে নিজের ইচ্ছা মতো, তারা কিন্তু এই ক্যামেরাতে ফুল রেজুলেশনটা পাচ্ছে না। ক্যামেরা সেকশনে আসলে এখানে একটু ভালো দেওয়া উচিত ছিল। এই ক্যামেরাটির সব থেকে ভালো দিক মনে হয়েছে এই ক্যামেরার উপরে একটি আপনার ঢাকনা দেওয়া আছে, চাইলে আপনি অফ করে রাখতে পারেন, আবার অন করে রাখতে পারেন। অফ করে রাখলে একটা সুবিধা কি, যেন ক্যামেরাতে ময়লা না পড়ে। এই ল্যাপটপটির ওয়েব ক্যামেরার সামনে যে ঢাকনাটা ব্যবহার করা হয়েছে এটা একটা ভালো দিক, কারণ যখন আপনার দরকার পড়বে তখন আপনার ঢাকনাটা খুলে দিয়ে আপনার প্রয়োজনীয় কাজগুলো ছেড়ে নিলেন, আর যখন আপনার দরকার পড়বে না তখন আপনি অফ করে রাখলেন। এই ল্যাপটপটির সাথে 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে, এবং এটি আপনার ফাস্ট চার্জিং সাপোর্টেড। এটা সর্বোচ্চ চার্জ হতে সময় লাগে 48 থেকে 49 মিনিট, আমি নিজে দেখেছি, এবং এর বেশি সময় লাগতে পারে। তবে আমার কাছে আমি যেই ভেরিয়েন্টটি পেয়েছি ল্যাপটপটির, আপনার এখানে 85 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে আমার সর্বোচ্চ 49 থেকে 50 মিনিট সময় লেগেছে ফুল চার্জ হতে। এই ল্যাপটপটিতে আপনার একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অতটা ফাস্ট না, যেরকম মোবাইলে আপনারা অনেক তাড়াতাড়ি আনলক হয়, অনেক ফাস্ট আনলক হয়, এখানে তেরম এটা বেশি আনলক হয় না, এবং এটা অনেক স্লো কাজ করে। দেখে যাচ্ছে অনেক সময় ফিঙ্গার নেয়, অনেক সময় নেয় না, কেন জানি বুঝতেছি না এই কারণটা কেন হচ্ছে। হয়তো বা আপনার উইন্ডোজে মনে হয় এরকম ফিঙ্গার আপনার সহজে সেরকম অ্যান্ড্রয়েডের মতো ফাস্ট হয় না, যার কারণে হয়তো বা এটা আপনার সফটওয়্যার বাগও হতে পারে। কিন্তু আই ডোন্ট নো কেন এই ফিঙ্গারপ্রিন্টটা তাড়াতাড়ি কাজ করতেছে না, এটা আমার জানা নেই। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সফটওয়্যার বাগ। এই ল্যাপটপটিতে অরিজিনাল উইন্ডোজ 10 ব্যবহার করা হয়েছে। এখানে উইন্ডোজ 10 হোম ইউজ করা হয়েছে, প্রফেশনাল ইউজ করা হয়নি। হোমটা এবং প্রফেশনালটা প্রায় কাছাকাছি। হোম আপনারা চাইলে পারে এই ভবিষ্যতে এই ল্যাপটপটি পার্মানেন্ট লাইসেন্স নিতে চাইলে আপনারা এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট লগ ইন করে লিঙ্ক করে নেবেন, তাহলে যখন আপনারা M.2 লাগাবেন সেখানে যখন উইন্ডোজ দিবেন, যখন আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন অটোমেটিকলি উইন্ডোজ 10 এটি আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সেটা পার্মানেন্ট আপনার অটোমেটিকলি লিঙ্ক হয়ে যাবে। আমি এই ল্যাপটপটিতে পার্সোনালি ব্যবহার করে দেখেছি। আমি এখানে আপনার টুকিটাকি মাইক্রোসফটে কাজ করে দেখেছি, মাইক্রোসফটের ওয়ার্ডে কাজ করেছি, পাওয়ার পয়েন্টে কাজ করেছি, সেখানে কোনো ল্যাগ ইস্যু পাইনি। কার যেহেতু এই ল্যাপটপটিতে আপনার র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 4GB র্যাম, এবং 4GB র্যামের আপনার 2666 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্টেড করে। ইন্টেলে যতগুলো আপনার প্রসেসর এবার লঞ্চ করেছে সব কয়টা প্রসেসরেই 2666 মেগাহার্টজ পর্যন্ত সাপোর্ট করে, তো এর বেশি হয় না। এই জন্য আপনারা সর্বোচ্চ 2666 মেগাহার্টজটা ব্যবহার করবেন যাতে আপনার পারফরমেন্সটা আরও বেশি বৃদ্ধি পায়। এখানে অলরেডি আপনার 2666 মেগাহার্টজের 4GB র্যামটা ইউজ করা আছে এবং একটি স্লট খালি আছে, আপনার সেখানে চাইলে আপডেট করে নিতে পারবেন। আর এখানে আপনার M.2 একটা স্লট আছে, সেখানে আপনার M.2
NVMe লাগাই নেবেন, কারণ NVMe M.2 আবার দুই ধরনের আছে, একটা SSD আর একটা M.2 NVMe। তো M.2 NVMe আপনারা লাগাই নেবেন, এর স্পিডটা অনেক বেশি পাওয়া যায় SSD তুলনায়। এই ল্যাপটপটিতে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 1 TB হার্ড ডিস্ক, এটার স্পিড 5400 RPM। আমি যে সাধারণ কাজগুলো প্রতিদিন করি সেই কাজগুলো আমি ল্যাপটপ করার চেষ্টা করেছি, যেমন টাইপিং করা, মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লেখালেখি করা, তারপর আপনার ফটোশপে হালকা এডিট করা, তারপর ভিডিও হালকা এডিটিং করা, তারপরে আপনার হালকা পাতলা গেম খেলা, মোটামুটি আমি করেছি। সেগুলো আপনার বেশি একটা ভালো পারফরমেন্স দেয়নি, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট সেকশনে মোটামুটি চলে। তবে এই ল্যাপটপটিতে আমি যেরকম পারফরমেন্স আশা করেছিলাম সেরকম পারফরমেন্স আমি পাইনি। কীরকম আপনার স্লো কাজ করেছে, এর পারফরমেন্সটা কেন যেন ঢিলে মনে হয়েছে, এবং আপনার যখন কম্পিউটার আমি ওপেন করতেছি তখন সময় প্রায় 1 থেকে 1.5 মিনিটও লেগে যাচ্ছে মাঝে মাঝে। আবার আপনার ওপেন হইতে অনেক সময় লাগে, কোনো অ্যাপস যখন আমি ওপেন করি তখন এটা সময় লাগে, অনেক স্লো কাজ করে। আমার কাছে মনে হয়েছে এরকম 10th জেনারেশনের প্রসেসর এখানে বিল্ড করা আছে, তারপর কেন এত স্লো, এটা আমার কাছে অনেক ডিসঅ্যাপয়েন্ট মনে হয়েছে। ল্যাপটপের আপনার যে হার্ড ডিস্কটা ইউজ করা হয়েছে সেটার RPMটা আরও বেশি হলে মনে হয় এটা ফাস্ট হতো। আমার কাছে রিকমেন্ডেড থাকবে আপনার সবাই এই ল্যাপটপটিতে M.2 লাগিয়ে নেবেন, কারণ M.2 যখন আপনি লাগাবেন তখন আপনার স্পিডটা অটোমেটিকলি বুস্ট হয়ে যাবে। আপনাদের মনে যে আশা এবং যেরকম পারফরমেন্স আশা করেছিলেন সেরকমই পারফরমেন্স দিবে M.2 লাগানোর পরে, তার আগে আপনার পাবেন না। এই ল্যাপটপটির ভালো দিক এবং খারাপ দিক আমি বলেছিলাম ভিডিওর লাস্টে বলবো, তো আমি এখন বলতেছি। এই ল্যাপটপের ভালো দিক আমার মনে হয়েছে একের বিল্ড কোয়ালিটি, তারপর কিবোর্ড, তারপরে আপনার এখানে 10th জেনারেশন প্রসেসর ব্যবহার করা হয়েছে, তারপর USB Type-C দেওয়া আছে, ল্যান্ড পোর্ট দেওয়া আছে, যেগুলো প্লাস পয়েন্ট, এবং এর কুলিং সিস্টেমটা অনেক ভালো। যখন আমি প্রসেসর অনেক প্রেশার দিচ্ছিলাম, আপনার যখন 100% ওয়ার্ক করতেছিল প্রসেসরটি, তখন একটু হিট হচ্ছিল, এবং এর কুলিং সিস্টেম ভালো হয়, হিটটা আবার কমে যাচ্ছিল। এটা আমার কাছে স্বাভাবিক হিটই মনে হয়েছে, বেশি এক্সেসিভ হিট মনে হয়নি। আমার কাছে আরেকটা ভালো দিক মনে হয়েছে ক্যামেরা ঢাকনাটা ব্যবহার করেছে। এই ঢাকনাটা সচরাচর কোনো ল্যাপটপে দেওয়া হয় না সহজে, এটা অনেক একটা ভালো একটা দিক। অনেকে আবার আছে যে অটোমেটিকলি আপনার ওয়েব ক্যামেরা চালু হয়ে যায়, তো এখানে আপনার একটা সিকিউর একটা অপশন দিয়েছে HP ল্যাপটপ। তারপরে আসি এর ভালো দিক আর একটা রয়েছে যে এখানে আপনার র্যাম ইউজ করা হয়েছে 2666 মেগাহার্টসের একটি র্যাম, 4 GB র্যাম, যে সিকিউরিটি হিসেবে ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে। তারপর ফাস্ট চার্জিং সাপোর্টেড রয়েছে। এখন এক কথায় যে এগুলো আমার কাছে ভালো লেগেছে। এবং এখানে যে কিবোর্ডটি ব্যবহার করা হয়েছে সেই কিবোর্ডটি অনেক ভালো এবং বেশ প্রিমিয়াম একটি কিবোর্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে কিবোর্ডটি সহজে নষ্ট হবে না। তারপর এর খারাপ দিকের ভিতর মনে হয়েছে আমার অনেক বেশি খারাপ লাগছে একটা জিনিস, সেটা এখানে কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়নি। কেন হয়নি আমি জানি না, কারণ এই দামে 57,500 থেকে 58,000 টাকার ভিতরে একটি ল্যাপটপ, এই বাজেট সেকশনে যে ল্যাপটপটির দাম 57,500 থেকে 58,000 টাকা দাম, এই ল্যাপটপটিতে কোনো গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়নি। এটা আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড লাগছে, কারণ আপনার এই দামে HP আরেকটি আপনার সিরিজ বের করেছে, সেটার মডেল 1025। এই ঠিক এর থেকেও আরও 1,500 টাকা কমে আপনার HP আরেকটি ল্যাপটপ আপনার লঞ্চ করেছে, সেটা এক মাস আগে। সেই ল্যাপটপটি আমি আইকার্ডে দিয়ে দিব, আপনার সেই রিভিউ দেখে আসতে পারেন। সেখানে আপনার 2GB গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়েছে। এখানে যে সেখানকার কনফিগার তেমন একটা পার্থক্য আমি দেখতে পাইনি। তবে আমার কাছে মনে হয় এর থেকে প্রোবুক কেনার থেকে ওটা কেনাই বেস্ট, কারণ এখন আপনি গ্রাফিক্স কার্ড পাচ্ছেন। তারপর আসি ডিসপ্লে সেকশনে আপনার মাত্র দেওয়া হয়েছে 1366x768 পিক্সেল, যেটা আমার কাছে অনেক ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। এই যুগে যদি এই পিক্সেল ইউজ করা হয় তাহলে এগুলো আপনার কাছে ভালো লাগবে না, কারণ 1080p x 9020 পিক্সেলের যে রেজুলেশনের আপনার মনিটরগুলো এবং এগুলোর ভিডিও কন্টেন্ট এতটা স্মুথ হয়, এতটা ভালো হয় যে সেই তুলনায় এই যে প্যানেলটি ইউজ করা হয়েছে IPS প্যানেলটি 1366x768 পিক্সেলের যে রেজুলেশনটা ইউজ করা হয়েছে, তেমন একটা কন্টেন্ট আপনাদের ভালো লাগবে না। তারপরে আপনার হালকা দেখি নেগেটিভ দেখা দিচ্ছে পাশ থেকে দাঁড়ালে পারে, যেটা আমার কাছে অনেক ডিসঅ্যাপয়েন্টেড লাগছে। এবং এর যে চিন এরিয়াগুলো অনেক বেশি দেওয়া হয়ে গেছে, আমার কাছে বেশি একটা ভালো মনে হয়নি, প্রিমিয়াম ফিল দেয়নি। যেমন আসুস ল্যাপটপগুলো মনিটর বর্ডারগুলো অনেক চিকন, বর্ডারলেস মনিটর। এক কথায় আসুসের যে ল্যাপটপগুলো আছে সেগুলো বর্ডারলেস মনিটর ইউজ করা হয়। সেখানে আপনার HP অবশ্যই পারতো এই বাজেট সেকশনে এই প্রোবুক সিরিজে তারা এই বর্ডারলেস মনিটর দিতে, কিন্তু দেয়নি। কিছু করার নাই, ডিসঅ্যাপয়েন্টেড, এখানে দিতে পারতো। তারপরে এই ল্যাপটপটিতে কোনো M.2 লাগানো নাই, আবার গ্রাফিক্স কার্ডও লাগানো নাই, তাহলে এখানে আমার কাছে খারাপ লাগছে। যেহেতু গ্রাফিক্স কার্ড নাই সেহেতু M.2 দিত, এটাতে আমার অনেক খারাপ লেগেছে। তারপরে এসে মূল পার্টটা একটি 57,500 টাকা দামে একটি ল্যাপটপ, যে ল্যাপটপটিতে আপনার স্পিড পাওয়ার কথা অনেক ভালো, সেখানে আপনার স্পিড এতটা স্লো মনে হচ্ছে। যখন আমি এই ল্যাপটপটি যখন ওপেন করলাম ফার্স্ট, তখন ওপেন হইতে লাগছে আপনার 1.5 থেকে 2 মিনিট। তারপরে যখন আমি বন্ধ করে আবার ওপেন করলাম তখন আপনার সময় লাগছে
1 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড, মানে এতটাই স্লো কাজ করতেছে। নতুন একটা ল্যাপটপ কিনলাম, সেই ল্যাপটপের আপনার পারফরমেন্স এতটাই খারাপ, আমার কাছে এত ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে যে এই দামে কেন এই ল্যাপটপ আমি কিনবো, আমার কাছে ভালো লাগেনি। এর কারণ হচ্ছে আপনার হার্ড ডিস্কের পারফরমেন্স, হার্ড ডিস্কের যে আপনার আরপিএম যে স্পিডটা সেটা কম হওয়ার কারণে আপনার সে তুলনায় তার পারফরমেন্স করতে পারতেছে না। এখানে যদি আপনার ভালো হার্ড ডিস্ক বা M.2 ব্যবহার করা হতো তাহলে আপনার স্পিডটা আরও বেশি হতো, কারণ M.2 লাগালে পারে এই ল্যাপটপের পারফরমেন্স অনেক বেড়ে যাবে এবং 10 গুণ বেশি বৃদ্ধি পাবে আমি মনে করি। আর এই ল্যাপটপটির আরেকটা খারাপ দিক মনে হয়েছে যে এর যে ব্যাটারি পার্টটি রয়েছে, এখানে 3টা সেল ব্যবহার করা হয়েছে ব্যাটারি, 3টা সেলে আপনার চার্জ থাকার কথা অ্যাবাউট 3 থেকে 4 ঘন্টা, সেখানে আমি অনলি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 1.5 ঘন্টা অন স্ক্রিন টাইম। আমি যখন গেম প্লে করেছি তখন এই ব্যাটারি অনলি আবার ব্যাকআপ দিয়েছে আপনার 40 থেকে 45 মিনিট, যেটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে। চাইলে ল্যাপটপটি এসপি এখানে ভালো কিছু করতে পারতো, অনেক কিছু কম দিয়েছে আবার অনেক কিছু দিয়েছে, যেমন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, আবার সেই দিক থেকে আবার হচ্ছে গ্রাফিক্স কার্ড সরিয়ে নিয়েছে। এটা আসলে আমি বুঝতে পারি না এটা কেন আপনার এসপি এই কাজটা করলো। এসপি চাইলে অনেক ভালো কিছু করতে পারতো এই রেঞ্জের ভিতরে। আমার কাছে 450G7 এই সিরিজটি ভালো লাগেনি তেমন একটা, কারণ এর পারফরমেন্স আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে দাম হিসেবে। আপনারা যারা পারফরমেন্স বেশি পেতে চান বা আপনার আসলে পারফরমেন্স পেতে চান, সেক্ষেত্রে আপনারা M.2 অবশ্যই লাগিয়ে নেবেন, M.2 NVMe। আমি আপনাদের সাজেস্ট করব M.2 NVMeর ব্র্যান্ডগুলোর, যেমন আপনার ট্রান্সেন্ডের M.2 NVMe লাগাতে পারেন, অথবা স্যামসাংয়ের Evo 970 Plus লাগাতে পারেন। এই দুটো যে কোনো একটা আপনি লাগান, আপনার পারফরমেন্স অনেক বেশি ভালো পাবেন। হিয়ার এ কনক্লুশন, এই ল্যাপটপটি কাদের জন্য? হ্যাঁ গাইস, এই ল্যাপটপটি যারা এক্সট্রিম লেভেলের গেমার তাদের জন্য না, কারণ এক্সট্রিম লেভেল গেমার যারা হয় তারা এই ল্যাপটপ নিয়ে অনেকটা কষ্টে ভুগবে, কারণ এর স্পিডটা অত বেশি ভালো না, গ্রাফিক্স কার্ড দেওয়া নাই। তারপরে আপনি যদি ভিডিও এডিটিং করেন সেরকম ভিডিও এডিটিং করতে পারবে না, অনেক ল্যাগ ইস্যু দেখা দিবে। এক কথায় যে হ্যাঁ, এখানে ইন্টেল তাদের বিল্ট ইন গ্রাফিক্স কার্ড দিয়েছে, কিন্তু আপনার যে কাজগুলো করা দরকার সেরকম আপনার গ্রাফিক্স কার্ড ইউজ করা হয়নি, যার কারণে আপনি সেই কাজগুলো করতে পারবেন না, স্মুথলি করতে পারবেন না, আপনার অনেক প্রবলেম হতে পারে। আপনি একটা কাজ করতে গেছেন, সাপোজ আপনি কোনো কিছু করতেছেন, যেমন গেম প্লে করতেছেন বা ভিডিও এডিটিং করতেছেন, হঠাৎ করে কম্পিউটার অফ হয়ে গেল। এর মূল রিজনটা কি? এর মূল রিজনটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড নাই। এই ল্যাপটপটি এক কথায় এক্সট্রিম গেমার জন্য না, আবার যারা এক্সট্রিম ইউজার, যারা ভিডিও এডিটিং করেন, যারা ফটোগ্রাফি করেন, যারা ফটোশপের কাজ করেন বা গ্রাফিক ডিজাইনের কাজ করেন বা আপনার হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ করেন, তাদের জন্য আবার এই ল্যাপটপটি না। এখন ল্যাপটপটি আসলে কাদের জন্য? আসলে ল্যাপটপটি স্টুডেন্ট এবং যারা ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, বিভিন্ন প্রেজেন্টেশনের দরকার পড়ে, বিভিন্ন আপনার টুকিটাকি লেখালেখির কাজ করে, তারপরে আপনার টুকিটাকি হালকা পাতলা গেম খেলে, তারপর আপনার টুকিটাকি ফটোশপের কাজ করে, টুকিটাকি ভিডিও এডিটিংয়ের কাজ করে, মানে এক্সট্রিম লেভেলে কোনো কাজ করে না, অল্প করে বেশি একটা না। তাদের জন্য এই ল্যাপটপটি অনেক বেস্ট হবে। স্পেশালি যারা অফিস আদালতে কাজ করে, ফর্মাল কাজ করে, তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে আমার কাছে মনে হয়। তবে আমি যেহেতু এক্সট্রিম ইউজার, আমি অনেক ধরনের কাজ করি, আমার জন্য ল্যাপটপটি বেশি একটা প্রেফার করবে না। এখন বলতে পারেন যে ভাই আপনি এই ল্যাপটপটি এত কেন রোস্ট করতেছেন? আসলে রোস্ট না, এই ল্যাপটপটি ভালো এবং খারাপ দিকটা আপনার সামনে তুলে ধরে আমার কাজ, যাতে করে আপনারা কোন ধরনের ল্যাপটপ কিনতে চান, কী এরকম ল্যাপটপ কিনতে চান, কত বাজেটে কিনতে চান, কেমন ল্যাপটপ কিনতে চান, যাতে আপনাদের সুবিধা হয়। এই ভিডিওটি যদি আপনাদের অনেক হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। জি সালাম।